দিনে তার সঙ্গে বসতে পারা, তার সঙ্গে একটা আলোচনায় অংশগ্রহণ করার মধ্যে একটা অন্য রকমের আনন্দ আছে, উত্তেজনা আছে। আর তার সঙ্গে সৌমিত্রদার নিজেরও যেমন আমাদেরও অনেকেরই অনেক রকমের স্মৃতি জড়িয়ে আছে, যেগুলো আজকে ফিরে ফিরে আসবে। কিন্তু তার চেয়েও বড় কথা যে স্মৃতিতেই সৌমিত্রদার কাজ শেষ হচ্ছে না। সৌমিত্রদা আজকেও সারাদিন কাজ করেছেন, কালকেও কাজ করেছেন, আগামীকালও কাজ করে যাবেন। অফুরন্ত শক্তি এবং অজস্র কাজ, তার মধ্যে থেকে সামান্য কিছুক্ষণ আমরা এই জন্মদিনে সৌমিত্রদার কাছ থেকে জোর করে বার করে এনেছি। তারই মধ্যে আমরা কিছু আলাপ আলোচনা করব। সৌমিত্রদা, আপনি যখন 80 বছরে এসে পৌঁছন, নিশ্চয়ই 60 বছর পেরিয়ে গিয়ে 20 বছর বয়সের কথা মনে আসে। বিশেষ করে কোথাও একটা মনে হয় যে আপনি এত কিছুর সৃষ্টির মধ্যে জড়িয়ে থাকেন সব সময়। অভিনয়, কবিতা লেখা, ছবি আঁকা, নাটক পরিচালনা, আবৃত্তি, আরো কত কিছু। কোথাও কি মনে হয় যে যখন 20 বছর বয়সের কলকাতায় তার প্রথম স্বাদ আস্বাদ পাচ্ছেন, তার হাওয়াতেই একটা কিছু ছিল যে সব কিছু এসে পড়ে, জড়িয়ে যায়? হ্যাঁ শ্রমিক, আমার মনে হয় ওইটি সব থেকে বেশি সত্যি কথা, যে একটা মানুষ কিরকম হয়, কিরকম হয়ে ওঠে, সেটা শুধু তার নিজের ইচ্ছে বা তার চারপাশে যে ধরনের শুভাকাঙ্ক্ষীরা জড়ো হন বা সহকর্মীরা জড়ো হন, তাদের উপরে নির্ভর করে না। সেই সমগ্র সময়ের একটা আবহাওয়া তার মধ্যে থাকে, সেটা তাকে ঠেলে নিয়ে যায়, তাকে টানে, তাকে কয়েকটা লক্ষ্যবস্তুর দিকে তাকাতে বলে। আমি যখন ছোট, তখন অবধি মাত্র কয়েক বছর হলো রবীন্দ্রনাথ প্রয়াত হয়েছেন 1941-এ। আমার জন্ম 1935-এ। সুতরাং যখন আমি 1951 কলেজে পড়তে এলাম, তখন তার আগে মাত্র 10 বছর গিয়েছি। সেখানে কলকাতার পথে হাওয়ায় রবীন্দ্রনাথ রয়েছেন তখনও। এবং অন্যান্য দিক থেকেও 1947-এর একটা বিরাট কি বলবো অভিঘাত, সেটা আমাদের সকলের উপরই ছিল। কেননা দেশটা ভাগ হয়ে শুধু যে স্বাধীনতাটা তো সেই ভাগের মাঝখান থেকে এসে পৌঁছয়নি, সেই সঙ্গে অজস্র দুঃখ, অজস্র বেদনা সেই সময় চারিপাশে ছিল। পথে চলতে গেলে যে পরিমাণ উদ্বাস্তুর ভিড়, শিয়ালদার প্ল্যাটফর্ম ভর্তি হয়ে থাকতো তাদের নিয়ে, এইসব জিনিসের একটা মনোবেদনা থেকে যায়। এগুলো থেকে মুখ যতই ফেরিয়ে নিই না কেন, ফিরতেই হয়। আমাদের মতন দেশে নিজেকে ইনসুলেট না করলে বোধহয় বাঁচাই যায় না, কিন্তু তবু সে বেদনা থাকে। তো একদিকে এইরকম একটা অভ্রভেদী রবীন্দ্র ঐতিহ্য, আর একদিকে এই যে এত দাম দিয়ে, এত চোখের জল ফেলে আসা স্বাধীনতা, তার মূল্য দিতে দিতে দিনের পর দিন কাটা, এই সবেরই বোধহয় একটা চিরস্থায়ী চিহ্ন থেকে যায় মনের মধ্যে। আমার মধ্যে হয়তো তাই ছিল, তাই কোনো সময় শান্ত হয়ে শান্তিতে সবকিছু ভুলে থাকবো এরকম পারিনি। তার থেকে বোধহয় এই ব্যস্ততাও, আমার মাঝে মাঝে মনে হয় যে সামনে ওই যে রবীন্দ্রনাথ, তাকেও তো কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং দেশগতভাবেও, এবং নিজে কত ব্যক্তিগত শোক দুঃখ কত কি পেয়েছেন। সেই দিক থেকে রবীন্দ্রনাথ সবসময় একটা প্রেরণা। এটা মুখে বলার কথা নয়, এটা ভেতর থেকে কেবলই মনে হয় যে আমার ভেতরে আমি দেখেছি যে যখন প্রচন্ড সংকটের মধ্যে গিয়ে মন পড়েছে, তখন
হঠাৎ আমি ফিরে তাকিয়ে ভেবেছি যে আচ্ছা, এরকম সময় রবীন্দ্রনাথ কি করতেন, কি করে এটা জয় করেছিলেন, কি করে এটাকে মিটিগেট করেছিলেন, কি করে তার সাহিত্যের মধ্যে, কাজের মধ্যে সেগুলো ছড়িয়ে দিয়েছিলেন। বোধহয় সেই চেষ্টার থেকে এই ব্যস্ততাগুলো আসে যে কখনো সময় নষ্ট করব না। আর একটি দ্বিতীয় প্রেরণা এই ব্যাপারে সত্যজিৎ রায়, আমি দেখতাম কখনো বসে থাকেন না। যখন রবিবার দিন বন্ধু বান্ধবদের সঙ্গে ভয়ঙ্কর হই হল্লা করে আড্ডা দেন, প্রচুর হাসি হয়, তখনও হাতে ওরা হয়তো একটা বোর্ড রয়েছে, উনি ইলাস্ট্রেশনের কাজ করে চলেছেন তার মধ্যে। এগুলো দেখলে মনে হয় যে কটা দিনই বা জীবন, সেটাকে হেলায় নষ্ট করতে ইচ্ছে করে না, তাই ব্যস্ত থাকার চেষ্টা করি। আর এখন একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ব্যস্ত থাকা ছাড়া একাকিত্বের ভার বহন করাই মুশকিল হয়ে যায়। চারিপাশটার থেকে সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের থেকে ছোট অনেকে, তারা সব চলে গিয়েছে, কেউ নেই প্রায়। তখন সেখানে কাজের মধ্যে না থাকলে ভুলে থাকার রাস্তা নেই। এই দ্বীপান্তর, নির্বাসিতের দ্বীপ শুধু নয় সুদূরগামী, দুঃখ বাড়াতে ভারী মনোরম হ্রদও রাখা আছে। চারিদিকে তার বনশিহরিত সবুজ পাহাড়, মেঘ জমে থাকে পাহাড়ের কার্নিশে, মেঘ থাকে দেখি নির্বাসিতের দুঃখের সাথে মিশে। বাহ। জংলা গাছেরা এই দ্বীপে যত অন্তরীণ, ফিরে এলে ঘন বৃষ্টির দিন, হ্রদ জলে খোঁজে হারানো প্রতিচ্ছায়া আপন, তখনও কেন যে নির্বাসন, শোভাময় ছায়া দিয়ে ঢাকে এই দ্বীপান্তর, কাঁদে বাদলের স্বজন হারানো হাওয়ার স্বর। বাহ বাহ। আর সেখানে বোধহয় একাকিত্বের আরো একটা জায়গা আসে, যে আপনার ক্ষেত্রে আপনার 50-এর দশকের বন্ধু বান্ধব, 50-এর দশকের হাওয়া, যে সময়টার কথা বলছেন, যে তখন একটা একদিকে স্বাধীনতার একটা আশা প্রত্যাশাও তৈরি হয়েছে, আর তাকে ঘিরে এই দাম দেওয়াটা, তাই কোথাও তার মধ্যেও এই দাম দিয়েও কিছু একটা পেতে হবে, তার একটা আকর্ষণ ছিল, তার একটা চাহিদা ছিল। কোথাও সেই চাহিদাগুলো একটু ঝুরঝুর করে যেন কোথাও ভেঙে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো সেই 50-এর দশকেই ভাঙতে শুরু করেছে। তখনই তো আমরা বুঝতে পারলাম, তখনই মানে কয়েক বছরের মধ্যেই বুঝতে পারলাম যে স্বাধীনতার দিকে তাকিয়েছিলাম, এই যেন সেই স্বাধীনতা নয়। এবং সেই থেকেই সত্যি কথা বলতে কি, কোন র্যাডিক্যাল চিন্তাগুলোর দিকে মন ঝুঁকে পড়েছিল। এবং আমি ওই রকম স্কুল জীবনে সেই এমন দু একজন বন্ধু পেয়েছিলাম যারা মার্কসিস্ট ছিল, যে কোনো ভাবেই হোক। তো সেই সবগুলো চিন্তাগুলো ভেতরে ঢুকতে লাগলো, এবং সেই নিয়ে কলকাতা শহরে যে সমস্ত মানে আন্দোলন ইত্যাদি প্রভৃতির মধ্যে আমরা অংশগ্রহণও করেছি। তার আগে রশিদ আলী ডেটে হয়ে গেছে, কিন্তু তারপরেও শিক্ষক আন্দোলনে ওই গভর্নমেন্ট হাউসের সামনে রাস্তায় বেশ কয়েক রাত্রি ওই পাহারাওয়ালার কাজ করতাম আমরা, যাতে পুলিশ এসে এদের তুলে নিয়ে চলে না যায়। তো এইরকম অনেক বহু জিনিসের মধ্যে জড়িয়ে পড়েছি, এবং জড়িয়ে পড়েছি মানে খুব উইলিংলি, কারণ সেখানেও ওই একটা যে প্রত্যাশা বললে, সেটা ছিল যে এইসব করলে হয়তো দিন বদলাবে। দিন বদলের একটা স্বপ্ন কিন্তু চোখে ছিলই, সবসময় ছিল। এবং এই স্বপ্ন ছাড়া মানুষ চলতেও পারে না, সব মানুষেরই আছে। একেবারে এটা তো ধরে নেওয়া যায় না যে না সব শেষ হয়ে গেছে, মানুষের আর কোনো ভরসা নেই, মানুষের আর কোনো আশা নেই। এরকম করে দিন কাটে না। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এটা একদম আবার রবীন্দ্রনাথ আবারই বলতে হয়। আরেকটা কথা, যে ওই সময়ে যখন ওই 50-এই যদি ফিরে আসি, 47 থেকে 50, 50 থেকে 60-এর দিকে এগোচ্ছে, আপনি আস্তে আস্তে যখন সিনেমার কাছে আসছেন, আপনার পথে কিন্তু থিয়েটারটা প্রথম জায়গা,
প্রথম কাজের জায়গা, সৃষ্টির জায়গা, কিন্তু নিজে কাজ করছেন না ততটা যতটা দেখছেন, গ্রহণ করছেন, যেখানে শিশির ভাদুড়ী। আর একটা থিয়েটার বেছে নেবারও জায়গা আসছে শিশির বাবুকে দেখেও। সেই বাছাটা কি ভাবছিলেন? এখন ফিরে গেলে কি মনে হয়? ফিরে যেটা মনে হয় যে আমার জীবনের অনেক জিনিস তো থাকে যে কাকতালীয়, তো সেই একটা কাকতালীয় দুটো একটা জিনিস মানুষকে খুব অনেক দূর অব্দি নিয়ে যায়। যেমন শিশির ভাদুড়ী দেখা, সেটা কিন্তু আমার প্রথম কলকাতার থিয়েটার দেখা হচ্ছে শিশির ভাদুড়ী দেখা। সেটা না দেখে আমি অন্য সব থিয়েটার দেখলে আমার মনের গঠনটা কি দাঁড়াতো আমি জানি না। বিশেষ করে থিয়েটার সম্পর্কে আমার অ্যাটিটিউডস গুলো হয়তো অন্যরকম হতো, কিন্তু শিশির ভাদুড়ী দেখার পর একটা মনে হয় যে এইটাই হচ্ছে উৎকৃষ্ট থিয়েটার, এইটারই আমি অনুসরণ করব, এইটি কি বোঝবার চেষ্টা করব, ভেতরে নেবার চেষ্টা করব। আসলে সব কর্মী, সব শিল্পীর ভেতরে একটা ওই ব্লটিং এর মতন ব্যাপার থাকে যে শুষে নেওয়ার, তার ভেতর গ্রহণ করার একটা প্রসেস থাকে। তো শিশির ভাদুড়ী দেখতে দেখতেই আমি 3 বছরের মধ্যে বুঝতে পেরেছিলাম যে থিয়েটার আমি বেছে নিয়েছি সেটা তো হয়েই গেছে প্রথম দিন থেকে শিশির ভাদুড়ী দেখে। ওই থিয়েটারের বাইরে তখনও অবধি আমি কিছু ভাবতে পারতাম না। কিন্তু একটা জিনিস হচ্ছে, সেই থিয়েটার দেখার আগে কিছু থিয়েটার সম্পর্কে আমার তো জানা চেনা হয়েছে, যেমন নবান্ন, ছেঁড়া তার, এসবগুলো কি লিটল থিয়েটার গ্রুপের কিছু নাটক, বহুরূপীর কিছু নাটক, এবং বহুরূপীর রক্তগর্বে বিশেষ করে 4 অধ্যায় খানিকটা আমি খুব বেশি তখন যে দেখেছি তা নয়, কিন্তু এই যে থিয়েটারগুলো দেখতাম এগুলোর একটা মানে মুছে ফেলবার কোনো জায়গা ছিল না মন থেকে, এমনই প্রবল তাদের মানে প্রভাব ছিল। তো সেইগুলোর সঙ্গে সঙ্গে যখন শিশির ভাদুড়ীতে এসে পৌঁছলাম, তখন যেটা হলো যে একটা ইতিহাস চেতনা আমার মধ্যে এলো, যে আমাদের থিয়েটারের ইতিহাসটা কোথায়। সেই ইতিহাসটা যেমন এই অন্য থিয়েটার গুলো যেমন মানুষের কাছে কি করে যাওয়া যায় সেটা খুঁজছিল, সে মানুষের সঙ্গে অনেক প্রথম থেকে সম্বন্ধ পাতিয়ে বসেছিল আমাদের যে সাধারণ রঙ্গালয়। বরং সাধারণ রঙ্গালয়ের সংকটটা ছিল যে মানুষের সঙ্গে সম্পর্কটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছিল, ছিন্ন হয়ে আসছিল, কিংবা ক্রেতা বিক্রেতার সম্পর্কে পরিণত হচ্ছিল। থিয়েটারের প্রতি এই শ্রদ্ধা, এই ভালোবাসা সাধারণ মানুষের যতখানি আছে, এর শতকরা 100 ভাগের 1 ভাগও যদি দায়িত্বশীল মানুষদের থাকতো। যাকগে, কি করতে হবে বলো? হ্যাঁ, এই তখন যে বলছিলাম রঘুবীর নাটকে সেই অংশটা যেখানে রঘুবীর খুব বেদনার সঙ্গে বলছেন, ধরিয়া অঙ্কুরে তারে গেনু বিনাশিতে, দেখিতে দেখিতে বৃক্ষ হলো অভ্রভেদী, দিগন্তে করিল বৃক্ষ বাহুর প্রসার, আমার আশার ছবি, আমার সুখের রবি, আমার অস্তিত্ব, আমার ভবিষ্যৎ ঘনপত্র সন্নিবেশে জনমের মতো বুঝি করিল রে আচ্ছাদন। শাখে শাখে, গুচ্ছে গুচ্ছে ফলেছে যাতনা, স্কন্দে স্কন্দে মাটি আঁকড়িয়া, শত মুখে বিদীর্ণ হইয়া, সহস্র সহস্র মুখে ছুটাইছে জ্বালা প্রস্রবণ, প্রতি লোমকূপে জ্বলে মরি পিপাসায়, হায় দৃষ্টিবদ্ধ গতিরুদ্ধ তথাপি অস্থির, এখনো তো মিটিল না কামনা আমার। ক্রয় বিক্রয় ছাড়া থিয়েটার হয় না, সেটা ঠিকই, কিন্তু শুধু যদি আমি মানুষ এটা পছন্দ করে, সেই একই নাটক 5টা মোড়কে মুড়ে আমি বছরের পর বছর দিতে থাকি, তখন সেই থিয়েটার প্রাণবস্তুটা হারিয়ে যায়। দর্শকরা খুব ছোট একটা অংশ হয়ে গেল, তখন একটা ছোট অংশ হয়ে গেল, এবং সেখানে একটা দেশের ইতিহাসের ভয়ঙ্কর ঘটনা তখন যে কটা ঘটেছে, যেমন দেশভাগ, দাঙ্গা, এই সমস্ত থেকে থেকে দর্শকের তখন
ওই বিশাল ওই দেশভাগের ফলে উদ্বাস্তু যে নতুন জনসাধারণ এলেন, যারা এমনকি এখানে চাকরি বাকরিও করতে আরম্ভ করলেন, কাজকর্মও করতে আরম্ভ করলেন, কিন্তু তখনও সত্যিকারের যাকে বলে তাদের শিকড় এখানে হতে অনেক সময় নিয়েছে। সেই সময়টায় থিয়েটারের প্রতি আকর্ষণই যেন মানুষের কমে গিয়েছিল, এবং আকর্ষণ যে হবে সেটা হবার মতন থিয়েটারও তো তখন হতো না। তখন সেই থোড় বুড়ি খাড়া, খাড়া বুড়ি থোড়, তাই হচ্ছে। সেই থেকেই আমার মনে হয়েছিল যে কোথাও একটা মানুষের সঙ্গে সম্পর্কটা আবার খুঁজে বের করতে হবে, সেই কোডটাকে খুঁজে পেতে হবে, এবং সেটা মানুষের সঙ্গে সম্পর্ক বাইরে করে আমার তো লাভ নেই, থিয়েটারের মধ্যেই আমাকে করতে হবে। সেই জন্য আমি যখন নিজে থিয়েটার করার সুযোগ পেয়েছি স্বাধীনভাবে সাধারণ রঙ্গালয়ে, তখন কিন্তু লক্ষ্যটা আমার ওইটি ছিল যে আমি কি করে মানুষের কাছে পৌঁছবো, আমার মানে প্রগতিশীল চিন্তাই বলো বা উন্নততর থিয়েটারের যে স্বাদ আমি পেয়েছি সেটাকে নিয়ে, সেটার আমি বাহন হতে চেয়েছি। এই থিয়েটারে পৌঁছতে যেটা আপনি বলছেন, যখন আপনার নিজের একটা জায়গা পেলেন, তখন আপনি কাজে লাগাতে পারছেন একটা বোধ, চিন্তা, যেটা এতদিন ধরে লালিত। তার আগে কিন্তু ওইখানে পৌঁছতে আপনাকে অনেকগুলো অন্য ঘাট পেরিয়ে আসতে হয়েছে, যার মধ্যে আপনার প্রথম বোধহয় চাকরি বেতারে, অর্থাৎ আমরা আজকে যে পরিবেশে বসে কথা বলছি সেই পরিবেশেরই একটা সূচনা। বেতার, দূরদর্শন এর একটা ছোঁয়া আমার মধ্যে রয়ে গিয়েছিল, এবং সেটা আমাকে আমার পেশাদার অভিনেতা হিসেবে প্রভূ তো সাহায্যও করেছে। একজন মানুষের আজকে মানে অনেক কি বলবো স্কুল করে করে শেখানো হচ্ছে বাচিক অভিনয়, কিন্তু সেগুলো তো তখন বাধ্য হয়ে বেতারের একজন কর্মীকে শিখতে হতো। তার কি করে তার কণ্ঠস্বর এবং জিহ্বার জড়তা কাটে, সে তো না শিখে সেখানে থাকা যেত না, আপনি শিখতাম। ঢের সহ্য করেছি, আর নয়। যে করবে পাণ্ডবের নামে অশ্রুপাত, চোখ উপড়ে নেব তার। আমি অশ্বত্থামা, দুর্যোধনের অশ্বত্থামা, জনপদবাসী। আমি জানি কুটিরে কুটিরে তোমরা ওদের নামে দীপ জ্বালো, নিভিয়ে দাও আমার আদেশ। আমি জানি বুকের নিচে লিখে রেখেছো পাণ্ডবের নাম, মুছে ফেলো, নইলে ছিন্ন ভিন্ন করবো বক্ষ। এরকম অনেকগুলো ঘাটি পেরিয়েছি। তবে যেটা ছিল যে চাকরি, অন্যান্য একটা দুটো চাকরি আমি করেছি বটে, খুব বেশি দিন ধরে করতে পারিনি মানে সে নিজেরই তাড়নায়। শেষ পরে আমি দেখলাম আমি থিয়েটার করতে পারছি না, সেই জন্য চাকরি ছেড়ে দিলাম। এরকম একটা জায়গায় হয়েছে, সে একটা ট্রেডিং কর্পোরেশন ছিল, সেখানে কাজ করতাম। সেখানে একটা ওই মানে পাথর ভাঙার একটা ফ্যাক্টরিতে আমাকে তথাকথিত ম্যানেজার করে পাঠানো হলো। সেখানে আমার সঙ্গে জোনা 15 এমনি কেরানি টেরানি এই জাতীয় মানুষ রয়েছেন, আর শ্রমিকরা রয়েছেন প্রায় 60-70 জন। দিনের শেষে যখন বাড়ি ফিরতাম তখন সমস্ত সেই পাথরের ধুলোয় আচ্ছন্ন হয়ে বাড়ি ফিরতাম। কিন্তু সেও কাজে দেয় জীবনে, জানো, মানুষকে কতখানি কাছ থেকে চেনায় এইসব কাজের মধ্যে থাকলে। আপনি মাঝে মাঝে যেমন গল্প করেন, আমার কাছে গল্প করেছেন যে অভিযান করবার সময় যে ভাষাটা আপনি বের করেছিলেন সেটা কিন্তু ওই রকম যে মানুষদের আমার পূর্বতন অ্যাসোসিয়েশনের থেকে। আমি যখন স্কুলেরই ছাত্র, তখন আর বলতে কি আমি বেশ বকা ছেলে ছিলাম প্রায় বলা যায়। আমি কোন রকম বাজবিচার না করে লোকের সঙ্গে মিশতাম। হাওড়া ময়দানে যারা তোলা তুলতো তাদের সঙ্গে মিশতাম, হাওড়া ময়দানে যারা গাঁজা টাজা খেত তাদের সঙ্গে মিশতাম। আবার আমি মিশতাম বলে যে আমি যে গাঁজা খেতাম তা হয়তো নয়, কিন্তু অনেক রকম মানুষ দেখা যায়। আর সেইখানেই একটা ঠেক ছিল এই যারা বাস ট্যাক্সি এইসব চালায় এরকম ড্রাইভারদের, তাদের সঙ্গে আমার খুব ভাব ছিল। সে বেশি ভাবটা হওয়ার কারণ হচ্ছে আমার গাড়ি সম্পর্কে আকর্ষণ।
আমি নানা রকম গাড়ির মডেল ইত্যাদি প্রভৃতি নিয়ে তখন ভাবতাম, চিন্তা করতাম, এবং ভাবতাম কোনোদিন যদি একটা গাড়ি ওরকম চালানোর সুযোগ পাওয়া যায়। এই করতে করতে তাদের সঙ্গে ঘুরে বেড়াতাম, বাসে করে সকাল থেকে উঠতাম, সে হাওড়া থেকে বেরিলিয়াস রোড, বেরিলিয়াস রোড থেকে হাওড়া, এই হয়তো 4 বার ট্রিপ করলাম। এবং তাদের কথাবার্তা, তাদের চাল চলন, আচার আচরণ আমার মনে থেকে গিয়েছিল। তো যখন অভিযান করার কথা হলো, তখন আমি এই এক সময় আর কি শুটিং এর প্রথম দিনে মানিদাকে বলেছিলাম যে মানিদা, আমি যদি এর ভাষাটা একটু যেরকম শুনেছি সেরকম ভাবে করি, তো মানিদা শুনে ওটা অ্যাপ্রুভ করলেন, ফলে ওই ভাষাটাই রইল। এইসব ভাবে বাইরের দিক থেকে, কিন্তু বাইরের দিক থেকে ভাষাটাকে পাওয়াটা একটা সাহায্য, একটা হেল্প। তার থেকেও বেশি জরুরি ছিল ওদের মনোজগৎ থেকে চিনতে পারা, সেটার দরকার হয় খুব। এটা কি পরে আপনার অন্য ছবিতে বা অন্য নাটকে কখনো, এমনকি যেমন অনেক সময় আপনি গল্প করেন যে সিনেমা করতে গিয়ে কোথাও একটা থাকছেন কিছুদিন, সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম মানুষ, অন্যরকম একটা জগৎ বা সমাজ, তার সঙ্গে একটা চেনা হচ্ছে প্রথম, এবং সেগুলো কি ফিরে আসে আপনার থিয়েটারে বা অন্য কোনো পরে কোনো সিনেমায় অভিনয় করতে গিয়ে? সবটা আশা হয় না জানো, কেননা আমাদের যে এই যে মধ্যবিত্ত আপব্রিঙ্গিংটা এবং আমার পেশায় তার একটা সীমা নির্দিষ্ট হয়ে যায়, সেই আপব্রিঙ্গিংটা তার বাইরেই যেতে দেয় না মানুষকে। কেননা ধরো আমি এরকম এক সময় 15 দিন 20 দিন মাঝিদের সঙ্গে রোজ সন্ধ্যাবেলা আড্ডা মারতাম একটা গ্রামাঞ্চলে, বড় নদীর ধারে। ডিটেলগুলো বলার দরকার নেই, সেই যে তাদের সঙ্গে আলাপ করতাম, গল্প করতাম, তাদের কাছে বহু জিনিস শিখতাম, মানে বাংলা ভাষার সম্পর্কেও আমার অনেক উপকার হতো। সেইতে কিন্তু আমি এমন কোনো নাটক লিখতে পারিনি যে যাতে ওতে আনতে পারি, সত্য করে আনতে পারি। মিথ্যে মিথ্যে সাজিয়ে এনে তো লাভ নেই, সত্য করে আনতে গেলে আমার এই মধ্যবিত্ত খোলস থেকে বেরিয়ে গিয়ে তাদের সঙ্গে আবার থাকতে হয়, আবার তাদের জীবনকে নিতে হয়, ভেতরে নিয়ে তবে লিখতে। সেই সুযোগগুলো যেন আমাদের পেশাতে খুব কম। তবু হয়তো ওইখানে পারিনি, কিন্তু আরো কিছু জায়গায় তো আসে। মানুষকে না দেখলে তো নাটকের এক বর্ণ লেখা যায় না, সত্যি কথা বলতে কি। সেখানে নাটক লেখার ক্ষেত্রে ওগুলো আসে খুব। এবং হয়তো কখনো কখনো কবিতার একটা ছোট্ট ফ্রেজের মধ্যে আসে, কবিতার একটা ছোট্ট ব্যবহার শব্দের তার মধ্যে আসে। বলবেন এরকম মনে পড়ে? চট করে এরকম মনে পড়ে? এরকম এক্ষুনি মনে পড়ছে না, যেটা হয়তো দাখিলা থাক অহরাত্র, এই দাখিলা কথাটা একদম প্রায় মফস্বল কোর্টে শোনা আমার। কিন্তু এটাও সত্য যে কবিতায় কখনো কখনো আমি এগুলোকে আনি, ব্যবহার করি, আমি মানে যে কোনো কবি। কিন্তু যখন আমি নাটক লিখি, যে কোনো লোক নাটক লিখে, সেখানে সেই অমোঘ উপদেশটা যা মানে প্লে বয় অফ দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আমরা দেখেছিলাম, যে বলা হয়েছিল ওকে যে যা নিজের কানে শোনুনি সেই শব্দটা লিখবে না। এটা একটা অমোঘ উপদেশ, এটা গিরিশবাবু বলতেন। গিরিশবাবু মানে অন্যদের উপদেশ দেওয়ার সময় বলতেন যে যা দেখোনি তা লিখবে না, যা শোনোনি তা লিখবে না। একটা কথা বলি, যে এখনই যেটা বললে যে কোথাও আপনার থিয়েটার করা এবং আরো অনেকগুলো আপনার বোধ, অনুভূতি, জানা, চেনা, শোনা, এই অভিজ্ঞতাগুলো কিন্তু অধরা থেকে যায়, এর সীমাবদ্ধতার মধ্যে সেগুলোকে আনা যায় না, এবং তখন আপনি কবিতায় যান। আর হঠাৎই আমাদের সামনে যখন আমরা বসে কথা বলছি, আপনার কবিতা সমগ্র কিছুদিন আগে বেরিয়েছে, আর পাশে আপনাকে বেশ খানিকটা রোমাঞ্চিত করে না যে 50-এর দশকে যদি ফিরে যায়, সিগনেট প্রেস শব্দটারই কি একটা জাদু ছিল? সিগনেট প্রেস শব্দটা যে জাদু ছিল, সেই সিগনেট প্রেস থেকে সেই একটা সিগনেট প্রেসের একটা করে লেটার বেরোতো, একটা মনে আছে, টুকরো কথা বলে বেরোতো, টুকরো কথা। সেইগুলো কি করে পাবো তার জন্য দাঁড়িয়ে থাকতাম আমরা।
সেটা ভীষণ সত্যি সত্যি সিগনেট প্রেস বোধহয় পাবলিকেশনের জগতের একদম বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল, এবং তার প্রভাব আজও সমস্ত জায়গায় রয়েছে। সেই সিগনেট প্রেসের ছাপ মারা আমার বই বেরোচ্ছে, এটা সত্যি আমার কাছে খুবই রোমাঞ্চকর, খুবই ভালো লেগেছে এটা ইয়ে করে। তবে তবে সত্যি কথা বলছি, দিনের শেষে ঘরে ফিরে মনে হয় একটু একটু লজ্জা করে যে এরকম একটা মোটা বইয়ের লেখক আমি কি এরকম হতে পারি। আর ওই সময় যখন আপনারা ছাত্র, ওই সময় তখন তো সেগমেন্ট থেকে জীবনানন্দের নতুন বই বেরোচ্ছে, সুধীন দত্তের নতুন বই বেরোচ্ছে, বিষ্ণুদের বই বেরোচ্ছে, নরেশ গুহর বই বেরোচ্ছে, সৌম্য চক্রবর্তী বেরোচ্ছে। এই রকম একটা এর পরে এমনকি সত্যি কথা বলতে কি, আমার যারা একদম সমসাময়িক, সেখানে সুনীল, তারপদ, নবনীতা এবং শক্তি, ভয়ঙ্করভাবে শক্তি, এরা ছিল তো, তাদের কবিতার আমি মুগ্ধ পাঠক ছিলাম। এবং নিজে সেই সময়, যে সময় ওরা সত্যি সত্যি একটা বিস্ফোরণের মতন বাংলা কবিতার জগতে এসে পৌঁছেছিল, আমি তখন সিনেমা নিয়ে ভয়ঙ্কর ব্যস্ত। অত সময় দিয়ে চর্চার দিকটা অত সময় দিয়ে করতে পারতাম না বলে আমার মনে একটা ক্ষোভ ছিল, আছে এবং থাকবে। কেননা সব কাজই একটা সময় হোল টাইমারের কাজ, সে সর্বসময়ের কাজ। তার মানে এই নয় যে আমি যত কবিতা লিখেছি সব মানে কি বলবো হেলায় লিখেছি, মোটেই নয়। এর পেছনে অনেক কবিতার পেছনে আমার রাতের পর রাত জায়গা গিয়েছে। আজকে রাত্রিরে লিখেছি, কাল সকালে উঠে পছন্দ হয়নি, আবার কেটে কুটে আবার লিখেছি, এরকম করে বহু খাটতে হয়েছে একটা শব্দকে ধরবো বলে। এবং তার চেয়ে বেশি হচ্ছে আমি যে কাজ করতাম তাতে ওই শব্দ ধারক স্মৃতি আমার ছিল না, বা হতে পারতো না সব সময়। সমস্ত স্মৃতিটাই সংলাপ কি করে মনে রাখতে হবে তার দিকে চলে যেত। সেই জন্য আমি একটা খাতা করেছিলাম, সেই খাতায় টুকে রাখতাম একটা শব্দ মাথায় এলে, যেটা মনের মধ্যে গুনগুন করছে সেটা লিখে রাখলাম, যাতে রাত্রিবেলা গিয়ে যখন চুপ করে বসবো তখন ওই শব্দের নির্ঝরের তলায় গিয়ে বসতে পারি। আমি দেখেছি সৌমিত্রদা, অনেক সময় আপনি যখন থিয়েটার করছেন তখন আগে বা পরে ব্যাক স্টেজে গিয়েও দেখেছি যে অনেক সময় আপনি কবিতার চলে আসছে আপনার নাটকের মধ্যেও, যখন আপনি কোনো নাটকে কাজ করছেন আপনার স্ক্রিপ্টের ওপরে আপনি কবিতা লেখেন, যেগুলো কিন্তু আপনার ওই নাটকের ওই চরিত্রটার অভিনয়, তাকে ঘিরে ওই থিয়েটারের দলের কাজ করার অভিজ্ঞতা, সেইখান থেকে কবিতাগুলো চলে আসে এবং অবলীলায় সেগুলো কিন্তু ওই স্ক্রিপ্টের পেছনে জায়গা করে নেয়। ঠিক আছে আমি বলছি কিছু, কিন্তু ওই নাটকের পার্টটা আমি বলতে পারবো না। আমি একটা কবিতা বলি বরঞ্চ। হ্যাঁ, জীবনানন্দ দাশের বনলতা সেন। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলে? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে
শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবা। বনলতা সেন। সেইভাবে আমরা যে কথাগুলো বলছিলাম যে অনেকগুলো কথা, অনেকগুলো ভাবনা তৈরি হয় সিনেমায় কাজ করতে করতে, থিয়েটারে কাজ করতে করতে, কিন্তু তক্ষুনি ওটা ওই থিয়েটার, ওই সিনেমায় যায় না, কিন্তু মনের মধ্যে কাজ করতে থাকে। সেইভাবে অনেক কবিতা আপনার কিন্তু চলে আসে বা লেখা হয়। তাই আমরা যখন এই 50-এর দশক থেকে 2015-র এই চক্রধারা নিয়ে কথা বলছি, একটা কবিতা মনে পড়ে যাতে এই সবটাকে আপনি ছুঁয়ে ছুঁয়ে আসছেন, আপনার নিজের কথা, স্মৃতিগুলো আসে, এরকম একটা কবিতা। অনেক দিনের আগে কিছু কিছু মনে পড়ে, কিন্তু তার থেকে বেশি অনেক কাছের সময় পর্যন্ত সেই স্মৃতি জীবিত থেকেছে। যেন একটা কবিতা আমার এখানে মনে পড়ছিল, সেটা আমার মুখস্থ নেই, আমি কবিতা মুখস্থ রাখি না। হাতে বইটা নিয়ে পড়েন না। এর মধ্যে থেকে যদি আমি পড়ে শোনাই তাহলে হয়তো ভালো হয়। ফুলদানি ভেঙে যাওয়ার পরেও এই কবিতাটার নাম দিয়েছিলাম। 20 শতকের এই কবি নকশালবাড়ি রাজনীতি করত। এই মুহূর্তে তার বয়সের সঙ্গে আমি 40টা বছর যোগ করে দিই। দাড়ি গোঁফের ট্রেডমার্কেও সঙ্গে সঙ্গে বেশ খানিকটা শুভ্রতা যোগ হয়। চশমাটা আগেও ছিল, এখন কি পাওয়ার বেড়েছে? চোখের উজ্জ্বলতা একটুও কমেনি। চায়ের দোকানের শেষ প্রান্তের টেবিলটায় বসেছিল, উঠে এলো কবিতার লাইন বলতে বলতে, ক্ষুধিতের রোগার্তদের ঝুপড়ি থেকে আমি কিছু আর্তনাদ তুলে এনেছি আমার এই লেখার অক্ষরে বন্দি করে। এ কি তোমাদের এত ভয়? এই অক্ষরগুলোই তোমরা বলছো আগুনের ফুলকি। শার্টের পকেট থেকে একটা ছোট্ট নোট বই বের হলো, সেখানে কি লেখা ছিল? কমরেডদের টেক নেম নাকি বস্তার অরণ্যের রহস্যের চিত্রকল্প? 1000 বছরের বঞ্চনা প্রবীণ বলেই শোষণের অধিকার পায় না। এই কবি এবার যদি অবসর নেয়, অর্থাৎ বিস্মৃত হয়, কোনো অভিযোগ করবে না কেউ। এখন ও শুধু গল্প বলবে। চতুর্দশীর অন্ধকার রাতে পানের বরজে ঢুকে বসে আছি, কান ঘেঁষে গুলি ছুটে যাচ্ছে। 20 শতকের কবি এতগুলো বছর বেঁচে থাকলে হয়তো এও বলতো, কমরেড অনুকে আমি ম্যালেরিয়ায় কাঁপতে দেখেছি, কিন্তু সে অতদিন বাঁচেনি। মৃত্যুর কারণে লেখা হয়েছিল এনকাউন্টার। ফুলদানি ভেঙে যাবার পরেও ফুলের গন্ধ থাকে কিছুকাল। এসো এই কবির বয়সে যোগ করি কিছু কাল, 30 কি 40, নাকি পূর্ণ জীবনের দান ফুলের গন্ধের মতো থেকে গেছে, বহু প্রাণপাতের সঙ্গী হয়ে থেকে গেছে এই ভুবন বদলানোর নাছোড় বায়না। আপনার কবিতা যেমন, তেমনি আগে আমরা জানতাম না, পরে যেটা দেখেছি আপনার ছবি আঁকার মধ্যেও কিন্তু নাটক সিনেমার চরিত্রেরা আসে একটা ভাবে, আবার অন্য চরিত্র যারা কখনো সিনেমা থিয়েটারে আসেনি কিন্তু আপনার চেনা, তারাও কিন্তু ছায়াপাত করে এবং তারাও মূর্তি আর কোথাও জায়গা না পেলে তারা কবিতা দুয়ার ভেঙে আসে। সেটাই একটা সুখের খবর। জানো, ওই যে বললাম একটু আগে যে আমার মধ্যবিত্ত অস্তিত্বের বাইরে তো আমি যেতে পারি না অনেক সময়। একমাত্র জায়গা যেখানে পারি সেটা হচ্ছে কবিতায়। সেখানে আমার অপার স্বাধীনতা। আর
যেহেতু আমরা আজকে দূরদর্শনের দাক্ষিণ্যে তাদের এইখানে বসে কথা বলছি, রেডিও, সিনেমা, থিয়েটারের বাইরেও টিভি আপনার কাছে কি কখনো একটা স্বতন্ত্র ক্ষেত্র যার মধ্যে দিয়ে আরেকটু অন্যভাবে আপনি নিজেকে প্রকাশ করতে পারেন, কাজে লাগাতে পারেন মনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মনে হয়েছে। টিভি খুব সিনেমারই কাছাকাছি, সিনেমার ছোট বোন বললেও ভুল হয় না, কিন্তু টিভির নিজের একটা অস্তিত্ব আছে। সে এক ধরনের চ্যালেঞ্জ একজন মেকারের ওপর ছুঁড়ে দিতে পারে, যে ওইটুকুনি স্ক্রিনের মধ্যে সে কতখানি জীবনের ছবি তুলে আনতে পারে, জীবনের গতিময়তাকে ধরতে পারে। এটা কিন্তু একটা টিভি ভয়ঙ্কর সুন্দর চ্যালেঞ্জ হতে পারে। এবং অনেক সময় আমার ইচ্ছে হয়েছে যে অনেক কাজ করি টিভিতে, সেও বলছি যে একজন প্রফেশনাল সিনেমা অ্যাক্টর, অ্যালবিট সাকসেসফুল সিনেমা অ্যাক্টর, সে সবসময় তার গণ্ডি ছেড়ে বেরোতে পারে না। কিন্তু জানো, বেরোতে গেলে একেবারে বেরিয়ে যেতে হয়। সেটাও আবার এই আমার পক্ষে সম্ভব হয়নি। ধরো যেমন টিসিকা যেমন একটা নায়ক ছিলেন, একদম স্টার নায়ক ছিলেন, তার থেকে ভেঙে বেরিয়ে এসে ওই রকম ফিল্ম মেকার হলেন। আমরা কি সেরকম পারবো? অতখানি মানে ঝুঁকি নেওয়ার ক্ষমতাই আমাদের নেই, আমার অন্তত নেই, সত্যি কথা বলতে কি। অথবা যে ঝুঁকি একেবারে যে নিইনি তা নয়, অনেক সময় নিয়েছি। অন্যরা যেরকম ধরনের কাজ করবে না, যেরকম ধরনের ডিগ্ল্যামারাইজড রোল করবে না, আমি জোর করে সেগুলো করেছি। কেননা আমার তো ওই যেটা যে নিয়ে হচ্ছিল, যে যেসব মানুষ, চেনা মানুষ দেখেছি, তাদের আনতে পারি কি, তাদেরকে ডাকতে পারি আমার কাজের মধ্যে, এই 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 আর্জটা আমাকে অনেক সময় তাড়িয়ে ফিরেছে। শেষ একটা কথায় আসি, যে সিনেমার কথা, টিভির কথা, থিয়েটারের কথা যখন আমরা এদেশে এসে বলি, এই পরিবেশে বসে বলি, বিদেশে অনেক বেশি স্বাচ্ছন্দ্য আছে, ধনী দেশগুলোতে বিশেষ করে। আমাদের কিন্তু অনেকগুলো দারিদ্র্যের সঙ্গে, অভাবের মধ্যে, এটা নেই ওটা নেই, এর মধ্যে গিয়ে কিন্তু কাজগুলো করতে হয়। তার একটা ধকলও আছে, যেমন তার একটা চ্যালেঞ্জও আছে। এবং আপনি অনেক সময় গল্প করেন যে সিনেমাতেও বাইরে কাজ করতে গিয়ে, বা টিভির জন্য যখন আউটডোরে কাজ করতে যান, তখন কিরকম সমস্যার মুখোমুখি হতে হয় এবং কি করে সেটাকে সামাল দিতে হয়, তার সঙ্গে মানিয়ে নিতে হয়। তার দু একটা দৃষ্টান্ত দেবেন? অনেক সময় হয় যেটা, যে আমাদের বাজেট বস্তুটা একটা সিনেমার, এখানে বিশেষ করে আমাদের রিজিয়নাল ফিল্মে এতই কম যে সেটা শুস্ট্রিং একদম বাজেট বলা যায়, তার অতিরিক্ত কিছু নয়। এটা করতে গেলে তুমি দু এক সময় এমনকি যেগুলো ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টস, যেমন উন্নত ক্যামেরা, সেটাই পাওয়া মুশকিল হতো বহুদিন। এখন তাও এই ডিজিটালাইজড হয়ে অনেকটা কি বলবো, সুগম হয়েছে ছবি করার রাস্তা খানিকটা, নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায়। কিন্তু ওই রকম ক্যামেরা দেখেছি যে ক্যামেরা নিয়ে গেছে, সেই ক্যামেরাটা উচ্চ স্তরের নয়। এমনকি ভালো ফিল্ম কিনে আনার পয়সা পর্যন্ত বাজেটে ফুরিয়ে গেছে। আমি এরকম ছবিতে কাজ করেছি, এটা সত্যি হাসির কথা, প্রায় কমিক লেভেলে চলে যায়। যে একটা জঙ্গলে শুটিং করছি, সেখানে আমাকে ছুটি দিয়ে দিল 2 দিনের, যে যাও তুমি কলকাতা ঘুরে এসো। আর সঙ্গে একটা চিঠি দিয়ে দিল যে এটা একটু আমাদের ডিস্ট্রিবিউটরকে দিও। তারপরে যখন ফিরে যাচ্ছি আমি আবার, তখন শুনলাম যে ওরা ওই ডিস্ট্রিবিউটরকে বলেছে ফিল্ম দয়া করে যেন পাঠায় আমার হাত দিয়ে। আমি সেই ছবির নায়ক, আমি তাদের ফিল্ম বহন করে নিয়ে গেলাম। এবং যে নায়িকা ছিল, সেই নায়িকাকে ওরা মিথ্যে কথা বলে, মানে রোজই শুটিংয়ে বের হচ্ছে, তারা নায়িকাও ফিরে চলে যাবে,
সে তাকে নিয়ে রোজ জঙ্গলে জঙ্গলে মিথ্যে মিথ্যে ক্যামেরা খাটিয়ে কিছু শুটিং করলো। এরকম কাজ ছবিতেও কাজ করতে হয়। এত স্ট্রিনজেন্সির মধ্যে কাজ করা যায়। আমরা তো সেই রকম ভাবে কোনো মাধ্যমে কাজ করছি না যে শুধুমাত্র একটা কাগজ আর একটা কলম হলে কবিতা লেখা হয়ে গেল, তা তো নয় তো। এটাতে সময়ের সঙ্গে সঙ্গে অর্থ ব্যয় করতে হয়, এখানে নেই। এমনকি সত্যি কথা বলতে গিয়ে বহুদিন অবধি বেশি ভালো আলো টালো পাওয়া যেত না। এখন সেই অবস্থাটা অনেক উন্নত হয়েছে, অনেকেই একটু বেটার বাজেটের মধ্যে কাজ করেন। আপনি যখন টিভিতে এখানে কাজ করেছেন, অল্পই কাজ করেছেন, সেই অভিজ্ঞতাটা কিরকম হয়েছে? সেই অভিজ্ঞতাটা তখন একটা মাত্র অসুবিধা আমার হয়েছিল। সেটা হচ্ছে যে এই সরকারি প্রতিষ্ঠান হওয়ার ফলে সকাল থেকে দুপুর অবধি হয়তো একদল ইঞ্জিনিয়ার, একদল এক্সিকিউটিভ, তারা ওইটা ঠিক করে কাজ করলেন, করে তারা একটা সময়ের পর তাদের শিফট চেঞ্জ হয়ে গেল, একদল নতুন এলেন, তাদের আবার নতুন করে বুঝিয়ে নতুন করে তার শুটিং করতে হবে, এইসব অসুবিধে হতো। কিন্তু একটা জিনিস আছে জানো, আমাদের দেশে এই যে বললে যে অনেক অসুবিধের সম্মুখীন হতে হয়, অনেক অভাবের সম্মুখীন হতে হয়, সেই সব আছে বলে আমাদের টেকনিশিয়ানসরা, ইঞ্জিনিয়ার্সরা, তারা কিন্তু খুব উদ্ভাবনী শক্তির পরিচয় দেয়, অসাধ্য সাধন করতে, অসাধ্য সাধন করেন তারা। সৌমিত্রদা, শেষ এতে আমরা প্রায় এসে গেছি। আপনি মাত্র 2-3 বছর আগে আপনার প্রথম ছবির প্রদর্শনী হলো, আপনার আঁকা ছবির। একটা আমি দেখেছি যেটা বলছিলাম যে আপনার স্ক্রিপ্টে যেমন কবিতা আসে তেমনি ছবিও আসে, কিন্তু ছবির চর্চা, আপনার ছবি দেখে যেটা মনে হয়েছে সেটা কিন্তু শুধু এরকম মানে অবসর যাপনের বা হঠাৎ খেয়ালের ছবি নয়, কিন্তু তার মধ্যে একটা পরিণত দক্ষতা আমি দেখেছি। সেটা কিভাবে বা কখন থেকে আসতে শুরু করে? এর ব্যাপারটা হচ্ছে যে এতদিন কেন আমরা জানতে পারিনি? আমি জানাতে চাইনি বোধহয়, সেই জন্যই জানতে পারিনি লোকে, তুমিও পারোনি। সেটা কেন জানাতে চাইনি সেটা যদি বলো তাহলে বলবো আমার সংকোচ। এবং সংকোচ মানে ওটা আমার নেহাতি নিজের একটা ব্যক্তিগত খেলা, অবকাশ যাপন, এই হিসেবে আমি রেখে দিয়েছিলাম। কিন্তু আমি নিয়মিত ছবি আঁকতাম মানে আমার কিছু বন্ধু ছিল যারা পেইন্টার, যাদের বলা যায়, সেই সব তাদের সঙ্গে সঙ্গে আমি দিনের পর দিন, রাতের পর রাত একসঙ্গে কাটিয়েছি, এবং তারাই আমাকে ধরিয়েছিল একটু একটু করে স্কেচ করা, এইসব করা। যদিও ড্রয়িং শেখার সময় আমার হয়নি, অন্যদিকে ব্যস্ত ছিলাম বলে, কিন্তু সেই চর্চাটা আমি রেখে গিয়েছিলাম। আমার মজা লাগতো, বিশেষ করে আমার পরে যখন আরেকটু অভিনয়ের মধ্যে বেশি ঢুকলাম, আমার মানুষের মুখ আমাকে ফ্যাসিনেট করে। আমার কিরকম নিজের অভিনয়ের জগতে আছি বলেই হয়তো অর্ধেকের বেশি ছবি হচ্ছে মানুষের মুখ নিয়ে, মুখ বা অবয়ব নিয়ে। এটা হয়তো ওই আমার নাট্যের আকর্ষণ নিয়ে আমাকে ইয়ে করে। এবং এটাও দেখেছি যে অন্য সব কিছুকে আজকের ছবির জন্য বিমূর্ত করা আমার মতন নবিশের পক্ষে যত শক্ত, মানুষের মুখকে বিমূর্ত করা আমার কাছে তত শক্ত নয়। এটা কেন জানি না হয়, মানুষের মুখকে আমি নানা রকম ভাঙা চোরা ব্যাকা এরকম করতে পারি। সেটা যদি বলি যে যেহেতু মানুষের মুখটা নিয়ে আপনার অনেকটা কারবার, সেক্ষেত্রে ওই মুখের আড়ালে যে ভাঙাচোরা গুলো চলছে সেগুলো কোথাও দেখতে পান, হয়তো সেইটা ছবিটাকে ভাঙে, হয়তো সেটা আসে, সেইটা ছবিটাকে ভাঙে। তখন এই জন্যই আমার কাজ, আমি একেবারে অচর্চিত বলবো না, তবে আমি তো ড্রয়িং শিখবার সময় পাইনি, কিছু শিখলেও শিখতে পারতাম কিনা তাই বা কে জানে। আমার এই খেলাটাতেই আনন্দ, আমার ভালো লাগে করতে এটা। আচ্ছা, 80 বছরের কথা বারবার আসছে, আর যেখান থেকে আমরা শুরু করছিলাম যে আপনার ব্যস্ততাটা কমছে না, এতটুকু কমছে না, সেইটা আমাদের সবচেয়ে বেশি উত্তেজিত করে, আনন্দ দেয়। এক্ষুনি কি মনে হয় যে আরো
কটা কাজ যেগুলো করা হয়নি করতে ইচ্ছে করে এখন এবং করে ফেলতে পারেন? মানে এই যে সব ধরনের কাজ করে গিয়েছি তার মধ্যেই কিন্তু সেই কাজগুলো রয়েছে যেগুলো আমার করতে ইচ্ছে করে। এমন নয় যে এমন একটা জিনিস করতে পারিনি যা করতে ইচ্ছে করে। হ্যাঁ, হয়তো বলতে পারো আপনি তো কোনোদিন ভাস্কর্য করেননি, সে এখন একদম নতুন করে তাহলে শুরু করতে হয়। তাতে যে সময় ব্যয় করব সে সময় আর বোধহয় আমার সামনে নেই। 80 বছর হয়ে গিয়েছে, এখন প্রস্তুত থাকতে হবে কোনো একটা অন্তিমের জন্য, কোনো একটা পরিণতির জন্য, এবং তাতে আমার আপত্তি নেই। কিন্তু এই যে কটা দিন থাকবো এখানে আমার ইচ্ছে করে যে আরো নতুন ধরনের কোনো নাটক যদি করতে পারতাম, আরো নতুন ধরনের কবিতা যদি লিখতে পারতাম, এবং যদি সত্যি কথা বলছি যে অবকাশটা আমার এখন আমাকে একদম স্নিগ্ধ করে দেয়, মুগ্ধ করে রাখে, সেটা যে আঁকা, আমি যদি আরেকটু ভালো করে আঁকতে পারতাম তাহলে বাকি কটা দিন কেটে যায়। সব কথা বলা হলো, বাকি রয়ে গেল শুধু বলিতে, যে কথা মনের কথা কতবার থেমে গেছে বলিতে 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 বলিতে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গীত নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করুণা পাখা।